আজকে আপনি নিশ্চয়ই জানেন যে বেনজির আহমেদ, যিনি পুলিশের আইজি ছিলেন, দুর্দান্ত প্রতাপশালী, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই পালিয়ে গিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে। উনি কিন্তু বিপদে পড়েছিলেন, ওনার দুর্নীতির খবর কিন্তু ওই সময় ফাঁস হচ্ছিল। জানি না তখন সরকারের ইন্ধনে সে দুর্নীতি করেছে, প্রভাব দেখিয়েছে, আবার শেষ দিকে সে আবার সরকারের গুডবুকে ছিল না। তিনি কিন্তু আজকে আরব আমিরাতে বা দুবাইয়ে আটক হয়েছেন এবং সেটি সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ডিটেলসে। এবং উনি এখানে একটা জিনিস বলেছেন, যেটা আমি সংক্ষেপ করে দিই, যে সরকারের ইচ্ছা দুর্নীতি দমন ব্যুরো প্রক্রিয়াটা, আমি যদ্দূর জানি এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড, এবং সাধুবাদ জানাবার মতো সরকারের উদ্যোগে। কিন্তু আপনার কাছে একটি জানতে চাই, আপনি তো পার্লামেন্ট মেম্বার, এই যে আমাদের এস আলম, যিনি এই শুধুমাত্র এবং এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে 1,13,245 কোটি টাকা পাচার করেছে, শুধু ইসলামী ব্যাংক থেকে। খেয়াল করেন, কিন্তু তার সম্পদ সাইপ্রাসে কিন্তু জব্দ করার জন্য সেখানকার আদালত নির্দেশ দিয়েছে, তার স্ত্রী, তার পরিবারের সদস্য। কিন্তু তা নিয়ে কি আমরা কোনো বিবৃতি সংসদে আপনারা দাবি করেননি, বা স্বরাষ্ট্রমন্ত্রী তো দেননি? কেননা ইনি যে অর্থ পাচার করেছেন, আপনি যদি ধরেন শুধুমাত্র এই একটা, আমি যদি আরেকটু বিস্তারিত যাই সেটা আপনাকে বলতে পারি। আমি আপনাকেও জানাতে চাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, বা বাংলাদেশের যে সিআইডি বা অন্যরা যে হিসাব বের করেছে, তাতে যে পরিমাণটা দাঁড়িয়েছে, সেই পরিমাণটা হচ্ছে অনেক, সেটা উনি কতটা টাকা পাচার করেছেন সেটা কিন্তু আপনি খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ইউনিটের তো 2016 সাল থেকে সে যেটা করেছে, আপনার যে অর্থ পাচার করেছে সেটা আমাদের বাজেটের একটা বড় অংশ। এবং আমি একটু হিসাবটা একটু দেখেই বলি যে 1,75,000 কোটি টাকার মধ্যে ইসলামী ব্যাংকের, যেটা 88,000 কোটি টাকা, সে সরাসরি পাচার করেছে। 88,000 টাকা সরাসরি পাচার করেছে আপনি ইসলামী ব্যাংক থেকে। এবং এই হিসাবটা যদি আমরা আরো বলি যে সে কি করেছে, আমি এটা দেখাই আপনাকে। সে 22টি কোম্পানির মাধ্যমে প্রথম বিভিন্ন জায়গা থেকে এই ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে। আপনি খেয়াল করেন, আমি যদি নাম বলি, হোলিস্টিক ইন্টারন্যাশনাল, হাই ক্লাস, ব্রিলিয়ান্ট বিজনেস, না সে 22টি কোম্পানির মাধ্যমে নিয়েছে ইসলামী ব্যাংকের টাকা। আবার সেই ব্যাংক ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে, আবার সেখান থেকে টাকা তুলে পাচার করেছে। এই লুটেরাকে ফিরিয়ে আনার জন্য কোন চেষ্টা কি আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনাদের অবস্থানটা? ফিরিয়ে যে আনা হচ্ছে, এটা সর্বশেষ আপনি নিশ্চয়ই জেনেছেন যে সংসদে আমরা একটা নোটিশ করে এটার উপরে 1 ঘন্টা 20 মিনিট আলোচনা হয়েছে। এবং আমাদের বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এ ব্যাপারে আর্থিক খাতে যে অব্যবস্থাপনা, এটার উপরে আলোচনার জন্যই আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরে দেশবাসীর আর কোনো সন্দেহ থাকার সুযোগ নাই যে এই সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, এই এস আলমকে ফিরিয়ে আনার জন্য সকল প্রক্রিয়া তারা সম্পন্ন করে ফেলেছেন। এখন এটা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে গ্রাহক যারা, তারা এই নিয়ে আন্দোলন করছেন। এবং আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলমান আছে। এবং প্রথম দিন যখন তারা গ্রাহকরা ইসলামী ব্যাংক টাওয়ার মতিঝিল দিলখুশাতে অবস্থান গ্রহণ করেছেন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডিসি, সেই ডিসি সাহেব এ ব্যাপারে গ্রাহকদের উপরে, এটা কিন্তু পলিটিক্যাল কোনো বিষয় না, গ্রাহকরা সেখানে গিয়েছে, গ্রাহকদের উপরে গরম পানি নিক্ষেপ করা হয়েছে, তাদের রাবার বুলেট দিয়ে তাদেরকে আহত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা শুনেছি যে সেখানে গ্রাহকদের প্রায় শতাধিক লোক আহত হয়েছে, অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছে। তো যখন আমাদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা, প্রশাসন তাদের ব্যাপারে কোনো ভূমিকা নিতে পারছে না, সেখানে গ্রাহকদের একটা আন্দোলনে তারা লাঠিচার্জ করলো, শক্তি প্রয়োগ করলো। এবং আমরা যখন ডিসির সাথে কথা বলি, ডিসির পরে আমরা কমিশনারের সাথে কথা বললাম, আমাদের নেতৃবৃন্দ আইজিপির সাথে কথা বলল। তাদের কথায় আমাদের কাছে মনে হলো যে তারা এই কথাগুলো, এবং মাঠ পর্যায়ে যেটা হচ্ছে, তারা বললেন যে এরকম হচ্ছে, এটা তো আমাদের নলেজে নাই। কিন্তু ডিসি যখন কথা বলে, তখন আমরা বুঝলাম যে ডিসির নির্দেশে এই কাজগুলো হচ্ছে, এবং ডিসি উপরের কোনো একটা লেভেলের নির্দেশে তিনি এই কাজগুলো করছেন। তো এটার দ্বারা আমরা তখন বুঝলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব
আমরা যখন মানে সংসদে এটা নিয়ে আলোচনা তুললাম, নোটিস করে যখন এটা আলোচনা আসলো এবং স্পিকার মহোদয় এটা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা লম্বা আলোচনা তিনি আমাদেরকে নির্ধারণ করলেন, সেই সময় আমরা খেয়াল করলাম যে এটা 1 ঘন্টা 20 মিনিট না, একটা নির্দিষ্ট সময় তিনি দিলেন। সেই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যায় তিনি পরিষ্কার বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন, এই যে শেয়ারের কথা বললেন না, তিনি বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন, এইটা বড় কথা না, শেয়ারের মালিক কারা এটা বড় কথা। সেই শেয়ারের মালিক কিন্তু তখন হয়েছে একেবারে সরাসরি ডিজিএফআই গিয়ে বাধ্যতামূলকভাবে, প্রথম আলো রিপোর্ট স্পষ্ট যে একটি ব্যাংক কিভাবে দখল হলো, একটা ব্যাংক কিভাবে দখল হলো, সেই ব্যাংকের দখলের গল্প তারা লিখেছেন, সেই গল্প দ্বারা মানে পরিষ্কার হয়েছে এবং সেটা তো কেউ প্রতিবাদও করে নাই। তার মানে স্পষ্টতই যে সালাউদ্দিন সাহেব, এবং আপনি তো আমরা এটাও জানেন যে সালাউদ্দিন সাহেব যখন গুম থেকে ফেরেন দেশে ফিরে তিনি বলেছেন যে তার 4টা গাড়ি আছে, 4 জন ড্রাইভার আছে। তো 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকলে আপনাকে সালাউদ্দিন সাহেবের কেন এস আলমের গাড়িতে উঠতে হলো, সেটা নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছে যে এস আলমের গাড়িতে আপনাকে রিসেপশন নিতে হয়েছে কেন। আমরা সেটা যখন ধরেছি তিনি এটা ব্যাখ্যা দিলেন যে আমি বুঝতে পারি নাই কোন গাড়িতে উঠে গেছি, তখন আমার শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আপনি শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না, তাহলে তো আপনি আপনার 4টা গাড়ি কোনোটাতে উঠাবেন, আপনি তো ওঠেন না, আপনাকে কেউ না কেউ উঠিয়েছে। তো যারা উঠিয়েছে তারা তো দেখে শুনে উঠিয়েছে। তো সেই জায়গায় এরকম অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত হওয়ার মানুষের মধ্যে এটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে এই সরকার, এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা, এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি আলোচনা যখন হয়, আলোচনায় যখন প্রধানমন্ত্রীও টেবিল চাপড়িয়ে ওটাকে সমর্থন করেন, তখন আমাদের বুঝতে হয় বা এদেশের মানুষকে ধারণা করতে হয় যে গোটা সরকার প্রশাসন যন্ত্র এটার সাথে জড়িত। তো জড়িত কেন? জড়িত হচ্ছে যে ইসলামী ব্যাংকের এরকম একটা উত্থান, এবং তাদের ভাষায় আমরা বলেছি, আমির জামাত আমাদের সেদিন বক্তব্যে বিরোধী দলের নেতা বলেছেন যে একটা সময় আবুল বারাকাত সাহেব জঙ্গি অর্থনীতির কথা, মৌলবাদী অর্থনীতির কথা বলেছিলেন। আজকেও তারা এই ধারাবাহিকতায় মনে করেন যে জামাতকে দুর্বল করতে হলে, এটা একটা মানে কাল্পনিক ধারণা আর কি, যে জামাতকে দুর্বল করতে হলে জামাতের অর্থনীতিকে শেষ করতে হবে। এই ধারাবাহিকতায় আপনি খেয়াল করেছেন যে এরকম একটা জায়গা থেকে মানুষের এখন পারসেপশন তৈরি হয়েছে যে একই প্রক্রিয়া তার 8 দিন হাসপাতালকে বন্ধ করেছে। কি কারণে? যে এখানে ইসলামপন্থীদের, এখানে মানে সাধারণ মানুষের একটা মানে সেবা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা অপরাধী যুক্ত তাদের তো শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি হওয়া দরকারের মধ্য দিয়ে কি একটা লাইসেন্স বাতিল হয়ে যাবে? আপনি ঢাকা মেডিকেল এরকম ঘটনা ঘটে নাই, এবার কি এরকম ঘটনা ঘটে নাই, এবং এই যে হামে এতগুলো শিশু আমাদের মারা গেল, তার জন্য কি পানিশমেন্ট হয়েছে? কতজন ডাক্তারের চাকরি গেছে? কোন হাসপাতাল বন্ধ হয়েছে? তো সেটার জন্য তো আমাদের কয়েক শত শিশু মারা গেল, এখানে 6 জন শিশু মারা গেছে। নিঃসন্দেহে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এটার জন্য আমরা আমির জামাত বিরোধী দলের নেতা এটার শাস্তি চেয়েছেন, আইনগত পদক্ষেপ চেয়েছেন। কিন্তু আইনগত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা যখন তার, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন যে আমার কাছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছেন, তো কোটি কোটি টাকা নিয়ে ওনার কাছে ঘুরেছেন, এরপরে উনি এটা বন্ধ করেন। আমরা একটু সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা দেখে নিই যে সংসদে আপনাদেরকে তিনি কি বলেছেন, একটু দেখে অল্প সংক্ষেপে যদি দেখানো সম্ভব। বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। বুঝতে পেরেছি কি বলছিলেন। এবং আরো একটি বিষয় বলি, উনি কিন্তু অভিযোগ করেছেন যে 11,000 কোটি টাকা মানে এই সময় ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে এর ভিতরে 11,000 কোটি টাকা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হয়েছে। আর নাবিল গ্রুপের উনি নাম উল্লেখ করেছেন যে 700 কোটি টাকা ঋণ নিয়ে নির্বাচনী তহবিল ব্যবহারের গুঞ্জন রয়েছে। জামায়াত কি ইসলামী ব্যাংক থেকে কোনো নির্বাচনী তহবিল পেয়েছে? সোজা প্রশ্ন, প্রশ্নই ওঠে না। এটা তো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে উনি সালাউদ্দিন সাহেবকে একটা মেডেল উপহার দিবেন, সোনার মেডেল। হ্যাঁ, সেটা সোনার হোক রূপার হোক, সেটা কিন্তু সংসদে মানে এই বক্তব্য তো আপনি জানেন এটা রেকর্ড করা আছে। এটা চ্যালেঞ্জ নিতে চাইলে তো এটা পরের দিনই বা ওই দিনই ওনাকে বলতে হতো, বলেন নাই তো।
আমির জামাত ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে এটা যদি প্রমাণিত হয় তাহলে ওনাকে একটা মেডেল উপহার তাহলে দেব। আর একটা ইসলামকে হচ্ছে বাঁচানোর জন্য এত একটু- চেষ্টাটা কেন? আমরা না, ইসলামী ব্যাংককে বাঁচানোর না, জন্য তো- এসালাম। ইসলাম সাহেবকে ধরেন, এসালামকে বেনজিরকে যদি এখান থেকে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের প্রক্রিয়ায় যদি ওখানে দুবাইতে আটক করা যায়, ইসলাম তো প্রকাশ্য, তাকে কেন আটক করা যাবে না? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ওখানে বলেন আর কি যে দুষ্ট লোকেরা বলে এটা জামাতকে দেওয়া হয়েছে। তো দুষ্ট লোকেরা এখন এরকম কিছু ভালো মানুষও আছে, সেই লোকেরা বলে যে আওয়ামী লীগ ইসলামকে যেহেতু ব্যবহার করে খেয়েছে, তো এখন তাদের জায়গায় বিএনপি আসছে, বিএনপিও মনে করে যে ওই একে ইসলামকে ব্যবহার করে যদি আমরা না খাইতে পারি তাহলে আমরা কি করলাম, তা আমাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বের জায়গা থেকে ওনারা মনে করেন ওই এসালম যদি আওয়ামী লীগকে দিতে পারে তাহলে আমাদেরকে দিতে পারবে আর কেন? সেই জন্য তাদের এসালমকে দরকার। যে এখন যে টাকাটা আছে, এই বিএনপি যেদিন বক্তব্য দিয়েছে আমির খসরু মাহমুদ অর্থমন্ত্রী, সেই বক্তব্যের পরের দিন থেকে টাকা তোলার হিড়িক শুরু হলো কেন? যেদিন বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, তো নিরাপদ হবে এই বক্তব্যের পরে তো লোকদের আরো অ্যাকাউন্ট খোলার কথা, অথচ আমরা দেখলাম তারপরে প্রায় 3,000 কোটি টাকা উত্তোলন হয়ে গেল। আবার টাকা দিয়েছে সরকার, হ্যাঁ আবার টাকা দিয়েছে 2200 কোটি হ্যাঁ, টাকা। তার মানে এটা তারা প্রুভ করেছে, এটা এই যুক্তিটাকে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ টাকা উত্তোলন হয়েছে, তারল্য সংকট তৈরি হয়েছে, এখন বাংলাদেশ ব্যাংকে তার পাশে দাঁড়াতে হয়েছে। তো বিএনপি এরকম বক্তব্য দেওয়ার পরে তো টাকা তোলার কথা না, জামায়াতের লোকজনই কি ডিপোজিট বাড়ার ইসলামী কথা। ব্যাংকের গ্রাহক, এর বাইরে নাই? অবশ্যই আছে, হিন্দুর আছে না, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, অন্য পার্টি আছে, মানে হিন্দু আছে। আপনি দেখেছেন যে এখানে মহিলারা এসছে সব বোরকা পরা, তো সব বোরকা পরা লোকরা কি জামাতের? এখন এই জামাত ও ফোবিয়া তো ছিল শেখ হাসিনার, কথায় কথায় জামাত, কোন সংগঠন একটা তৈরি হলে এটা জামাতের একটা উইং, কোথাও কিছু করলে এটা জামাত করেছে, এইটা তো অভ্যাস ছিল শেখ হাসিনা। এটা করতে 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 শেখ হাসিনা শেষ পর্যন্ত বিদায় হয়ে গেল দেশ থেকে। এখন আবার নতুন করে ওই একই সুর তৈরি হয়েছে, সব কিছুতে জামাত। কারা করছে? নতুন এই নব্য শেখ হাসিনার অনুসারী হিসাবে যারা নিজেদেরকে উপস্থাপন করার চূড়ান্ত চেষ্টা করতেছেন। আমরা বলি যে আপনারা শেখ হাসিনা হয়েন না, কিন্তু ওরা চূড়ান্ত চেষ্টা করতেছেন। বরং শেখ হাসিনা যেখান থেকে শেষ করেছেন, আমাকে আজকে একজন বলতেছিলেন যে শেখ হাসিনা 17 বছরে শেখ হাসিনা হয়েছেন, আর এখন যারা আছেন তারা 3 মাসে শেখ হাসিনাকে অতিক্রম করার চেষ্টা করতেছেন। ওনার দিকে থামান। আমরা বললাম যে আমরা চেষ্টা করতেছি যে ভাই আর নতুন কোনো শেখ হাসিনা যেন তৈরি না হয়, কিন্তু এত প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন যে শেখ হাসিনা যেখান থেকে শেষ করে গেছেন ওনারা দয়া করে ওখান থেকে শুরু করেছেন। তাহলে দলীয়করণের জায়গায় শেখ হাসিনা 17 বছরে যে উদাহরণ পেশ করেছেন, ওনারা এই 4 মাসে তার উদাহরণ তো ছাড়িয়ে গেছেন। শেখ হাসিনা ভারতে, কিন্তু আপনার যে কথা শুনছি শেখ হাসিনার আদর্শ বাংলাদেশে এখনো চর্চা শেখ হচ্ছে। হাসিনা তো কোনো ব্যক্তি না, এটা তো একটা রেজিম, এটা তো একটা আইডিওলজি, এবং সেই আইডিওলজি ধারণ করার জন্য লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে, এবং এটা তো দুর্ভাগ্যজনক। আমাদের দেখেন আজকে বক্তব্য দেওয়া হচ্ছে যে আমাদের বেনজিরকে তারা ক্রেডিট নিচ্ছে, তো এটা তো ইন্টারপোল তাদের ইসের মাধ্যমে তারা এই ব্যবস্থা করেছে, এটা সরকারের তো কোনো কৃতিত্ব নাই। দ্বিতীয় হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কথা বলতে হবে যে শেখ হাসিনার ব্যাপারেও আমাদের এরকম একটা চেষ্টা চলমান আছে। আমরা কি চেষ্টা দেখতে পাচ্ছি? বরং দেখতে পাচ্ছি সে ভিডিও কলে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য পত্রিকায় ওখানকার সাক্ষাৎকার চলতেছে, সেই সাক্ষাৎকার আমাদের দেশে মিডিয়া। আমাদের তো লজ্জা থাকা উচিত যে যেখানে আজকের বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে বাংলাদেশে মিডিয়ায় কোনো বক্তব্য প্রচার হবে না, এই সিদ্ধান্ত এই যে শেখ হাসিনা নিয়েছিল, সেই শেখ হাসিনা খুনের আসামি, সে এখন ফাঁসির আসামি। জনাব তারেক রহমান তো ফাঁসির আসামিও হন নাই, তার আগেই তো তার বক্তব্য প্রচার ও নিষেধাজ্ঞা এই দেশে হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আইনমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? করেন নাই। এখন বর্তমান সময়ে বিএনপির কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ কোনো সমস্যা না, সমস্যা হলো জামাত ইসলামী।